আপনারা নানাভাবে যখন মুক্তিযুদ্ধকে আক্রমণ করে কথা বলবেন, আমি আপনারা বলতে জামাতে ইসলামী সহ এলাই, আপনি জানেন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ যখন আপনি ভেঙে দিবেন, তখন কি বিএনপি তো কাল্টের দিকে যাইতে হবে? বিএনপি তো কাল্টের দিকে আপনারা ঠেলে দিচ্ছেন, জামাতে ইসলামী ঠেলে দিচ্ছে বিএনপি কে কাল্টের দিকে। বিএনপি কিন্তু কাল্ট হতে চায় নাই। আমি তারেক রহমান সাহেবের ভাষণে স্পেসিফিক মানে তফাৎ দেখি, কারণ বিএনপি কে যদি কাল হয় তাহলে এনসিপি বা বিএনপি এর জন্য দায়ী। এটা হচ্ছে আমার হাইপোথিসিস। একটু বলবেন আতিক মুজাহিদের কাছে একটু শেষ কথা শুনি। এই যে বিভিন্ন জায়গায় এর মধ্যে থেকে একজন দর্শক, ওনারা মা 92 খালেদ মহিউদ্দিন সবসময় জামাতের প্রতি সিম্প্যাথাইজড ক্যারেক্টার প্লে করে, সহানুভূতির ক্যারেক্টার প্লে করে, সে নিজেও একটা গুপ্ত বা ধুরন্ধর। বাহ। এরপরে আবার আরেকটা না পড়ার ইয়া পাইতেছি না, সেটা হচ্ছে জুলাই ফিরে 24 খালেদ ভাই জামাতকে বিএনপির এলাই মনে করেন বলে আপনি কি নতুন কোনো ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন কাউকে সুবিধা দিতে? হ্যাং অন এ সেকেন্ড আতিক মুজাহিদ, আমি একটু বলি যে কোন জায়গায় আমি জামাত বিএনপিকে এক জায়গায় মনে করি। আমি সবসময় দেখেছি গত ইলেকশন শুরু হওয়ার আগ থেকে, মানে অক্টোবর 2025 থেকে যখনই জামাত এবং বিএনপি পরস্পর লগারহেড বা বিপরীতমুখী অবস্থান নিয়েছে, তখনই আমি দেখেছি যে কিছু কিছু ব্যাপারে তারা আসলে একমত। ইলেকশনের ব্যাপারে তারা একমত হয়েছে, ইলেকশনের রেজাল্টে কোথায় কারচুপি হয়েছে কোথায় কারচুপি হয় নাই, ইঞ্জিনিয়ারিং কোথায় হয়েছে হয় নাই, সেই ব্যাপারে তারা একমত হয়ে তারা পরস্পরকে ফুল দিছে, শুভেচ্ছা জানাইছে, ভালো করছে। যখন সংবিধান ছুঁড়ে ফেলার প্রশ্ন আসছে তখন শফিকুর রহমান বলছেন যে না, আমরা ছুঁড়ে ফেলতে চাই নাই, তারেক রহমানের অবস্থানে আমাদের অবস্থান। বিভিন্ন জায়গায় যারা গুরুত্বপূর্ণ অবস্থানে বসে আছেন, সচিব থেকে শুরু করে অন্যান্য জায়গায়, তাদেরকে আমার বন্ধুরাই অনেকে বলতেছেন যে তারা সচিব মানে জামাত ইসলামের লোক, কিন্তু বিএনপি খুব আদর করেই তাদেরকে রাখছে। এই হচ্ছে আমার 2 পয়সা। আমি একটু জনাব আতিক মুজাহিদকে একটু শুনতে চাই। আমরা জনাব রেজাল করিম রনিকে শুনছি। ভেরি ইন্টারেস্টিং, থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলা ব্যাখ্যা দিল, যেগুলো বিএনপির দিকে যাবে সেগুলো ভালো, এবং বিএনপি কে যাই বলবে বিএনপি সবগুলো জাস্টিফাই করার জন্য আমার ভাইরা এখানে আছেন। খুবই চমৎকার লাগলো। এবং আমার কাছে মানে সবগুলো দলীয় লোক ভরে দেওয়া হোক, বাংলাদেশে সুশাসনের জন্য দলীয় লোকের কোনো বিকল্প নাই, কারণ একমাত্র ওই বিএনপির দলের লোকজন যারা আছে তারা হচ্ছে খুবই স্মার্ট, এডুকেটেড, মেরিটোরিয়াস, এবং তারা হচ্ছে ভ্যালু বেসড। তারা ছাড়া বাংলাদেশের সুশাসন ইম্পসিবল। এবং আমার কাছে এখন একটা মডেল মনে পড়লো, পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র আছে যেখানে হচ্ছে একদলীয়, খুবই চমৎকার, শুধু দলীয় লোক দিয়ে সুশাসন। আপনার কাছে মাপ চাই 5 সেকেন্ড, আরেকটা কথা বলতে মনে নাই। ইরানে আমেরিকা ইসরায়েলের আক্রমণ নিয়ে বিএনপি এবং জামাতের অবস্থান হুবহু এক। আচ্ছা, আপনি একটু কন্টিনিউ করবেন প্লিজ। আচ্ছা, সেটাতে আমি পরে আসবো, জামাত এনসিপি সেটা অবশ্যই। মানে একমাত্র দেশ যেখানে সব দলীয় লোক দিয়ে সুশাসন, সেটা হচ্ছে উত্তর কোরিয়া ছাড়া আমি কোনো দেশ খুঁজে পাইনি যেখানে সব নিজ দলের লোক দিয়ে হবে ডেমোক্রেসিতে। সেকেন্ড, একটা ভাইয়ের আমি একটা রিপোর্ট করি, বিএনপি নাকি জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী ন্যাশনালিস্ট, তাদের কাছে ইডিওলজি, এবং এটার অন্যতম তাত্ত্বিক হলো আমার প্রফেসর এমাজউদ্দিন, প্রফেসর মাহবুবুল্লাহ, আফতাব আহমেদরা। বিশাল বিশাল বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদের কন্ট্রাডিকশন আমরা দেখে আসছি। আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে গিয়ে আমাদের বিএনপি ছিল, সেটাকে চেঞ্জ করে এখন ভ্যালু বেস হয়ে গেল কেমনি সেটাই বুঝলাম না। এটা কোন তাত্ত্বিকতা, নতুন তাত্ত্বিকতা আসলো। উনি খুব মজলুম একটা দলের পক্ষে দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহ, এবং ওনাদের কোনো কাল্টিজম নাই। আমরা শুধু সংসদে দেখলেই শুধু দেখি যে জিয়াউর রহমান এবং বেগম খালেদা, সম্মানের সহিত বলতেছি, যে কি পরিমাণ ডেমোক্রেসির মাতা, ডেমোক্রেসি ওপেনকারী, সবকিছুই বাংলাদেশে যা হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তি দিয়ে হয়েছে। এবং রিসেন্টলি শিশু মুক্তিযোদ্ধা হিসেবে অনেক আখ্যা দেওয়ার চেষ্টা করতেছে। তার মানে একটা কাল্টিজম হওয়ার জন্য যা যা দরকার সেটার কিন্তু অলরেডি নোশন শুরু হয়েছে। এবং আমি আতঙ্কিত এবং আশঙ্কিত, যেভাবে শেখ হাসিনা রিজিমকে আস্তে আস্তে একটা ইমেজ তৈরি করা হয়েছিল, একইভাবে সেম স্টাইলি শব্দগুলো চয়ন, মানে নেতার তুষ্টিতে তৈলোক্তিকরণ, এবং কোনো সমস্যা নাই, কোনো কোয়েশ্চেন নাই, যেভাবে এগিয়ে যাচ্ছে, তাহলে একটা সুশাসনের বাংলাদেশ আমরা হয়তো দেখতে পাবো বিএনপির ম্যান্ডেট অনুযায়ী, যেখানে শপথবদ্ধ আওয়ামী লীগের মধ্যে শপথবদ্ধ। কিন্তু মুজাহিদ, আপনার কাছে কি মনে হয় না, আপনার কাছে কি মনে হয় না ওয়ানলি বিকজ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি মুক্তিযুদ্ধের সময়ে শুধু মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, ঘোষক, সাংঘাতিক গ্যালান্ট্রির দায়িত্ব পালন করেছেন বলে আপনারা নানাভাবে যখন মুক্তিযুদ্ধকে আক্রমণ করে কথা বলবেন, আমি আপনারা বলতে জামাতে ইসলামী সহ এলাই, আপনি জানেন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ যখন আপনি ভেঙে দিবেন, তখন কি বিএনপি তো কাল্টের দিকে যাইতে হবে? বিএনপি তো কাল্টের দিকে আপনারা ঠেলে দিচ্ছেন, জামাতে ইসলামী ঠেলে দিচ্ছে বিএনপি কে কাল্টের দিকে। বিএনপি কিন্তু কাল্ট হতে চায় নাই। আমি তারেক রহমান সাহেবের ভাষণে স্পেসিফিক
মানে তফাৎ দেখি, কারণ বিএনপি কে যদি কাল হয় তাহলে এনসিপি বা বিএনপি এর জন্য দায়ী। এটা হচ্ছে আমার হাইপোথিসিস। একটু বলবেন জনাব আতিক মুজাহিদ বলতেছেন, কিন্তু আপনি 2 মিনিটের মধ্যে বলেন, আমি আর কোনো কথা বলতেছি না। ঠিক আছে, সব দোষ হচ্ছে এনসিপি এবং কিছুটা বটে। জি, না আমি বলি, কারণ বাংলাদেশের এই এনসিপিরই সব করতে হবে। এনসিপি কেন সংস্কার করে যায় না, এনসিপি কেন ওই সময় আর্গুমেন্ট আমরা এরকম শুনেছি, এনসিপি কেন সংবিধান স্থগিত করে বিপ্লবী সরকার করে নাই, এনসিপি কেন বাংলাদেশকে পরিবর্তন করে দিল না, এনসিপি কেন বিচার ব্যবস্থা পরিবর্তন করে দিল না, এনসিপি ধাক্কায় ওই যে বললেন ভাই বলছে এখন কই রাজুতে আসে না কেন, ওই হাসনাত আব্দুল্লাহর যদি ওই দিন বিচারপতি শপথবদ্ধ বিচারপতিদেরকে পদত্যাগ না করাইতো, তাহলে রেফাত চৌধুরীর মতো বিশিষ্ট বিচারপতি যারা বিএনপি পন্থী বলে পরিচিত এবং দক্ষ সক্ষ ওইটা অনেক ভুল কাজ হয়েছে আতিক মুজাহিদ, ওইটা অনেক ভুল কাজ হয়েছে, ওইটা অনেক ভুল কাজ হয়েছে। ভুল কাজ আমি বলি, ভুল কাজ না রাইট কাজ সেটা অন্য বিষয়, সময়ে মানুষের বিচার করবে। বাট অনেক সময় যে ভুল কাজ বলেন যে শেখ হাসিনাকে তাড়ানো, তাহলে ভুল কাজ। শেখ হাসিনাকে তাড়ানো ঠিক কাজ হয়েছে, শেখ হাসিনাকে তাড়ানো ঠিক কাজ হয়েছে ভাই। সাংবিধানিক, আপনি তাও 2 মিনিট কথা বলতে চাইছেন। জি, সাংবিধানিক ভাবে অনেক কিছু, বিষয়টা হচ্ছে আমার পক্ষে গেলে ভালো, আমার বিপক্ষে গেলে খারাপ। এই প্যারাগ্রাফ থেকে বের হয়ে এসে বাংলাদেশের জনগণের পক্ষে কোন জিনিসটা দরকার, কিছু ইউনিভার্সাল ট্রুথ থাকে, কিছু ইউনিভার্সাল সিস্টেম থাকে যেগুলো সারা পৃথিবীতে, আপনি যখন গুড গভর্নেন্স শব্দটা বলবেন এটা কিন্তু ইউনিভার্সাল কিছু ডেফিনেশন আছে। আপনি যখন জাস্টিসের কথা বলবেন ইউনিভার্সাল কিছু ডেফিনেশন আছে। আপনি যখন বলবেন যে স্টেটটা সবার জন্য, স্টেটসম্যান আর পার্টি ম্যানের মধ্যে ডিফারেন্স আছে, বিএনপি গভর্নমেন্ট আর বাংলাদেশ স্টেটের মধ্যে পার্থক্য আছে। এখন আপনি আপনার মতো করে যদি সবকিছুকে দেখার চেষ্টা করেন, আপনি 51%, আপনি 49.99% ভোট পাইছেন, এটা দিয়ে যদি বাংলাদেশের বাকি 50.1% লোকের যদি মতামতটাকে, তাদের রেসপেক্ট বোধটাকে, তাদের আচরণটাকে, তাদের কথাটাকে যদি এনসিপি জামাত দিয়ে আপনি ট্যাগিং করে যদি আপনি এটাকে বলে এটা দরকার নাই, সেই জায়গা থেকে শেষ করতে, সেই জায়গা থেকে দুঃখজনক জায়গা হলো বাংলাদেশকে 24-এর পরে যে একটা জায়গা যাওয়ার কথা ছিল আমাদের ডিবেট থাকা সত্ত্বেও, সেই জায়গাটাতে আমরা যেতে ব্যর্থ হলাম বিকজ অফ এই বিএনপির তাদের পলিটিক্যাল পার্টি বা বিএনপি সবার আগে বাংলাদেশ না করে সবার আগে বিএনপির নোশনে চলে গিয়েছে। দিস ইজ ভেরি আনফরচুনেট, যার কারণেই আজকে অধ্যাদেশগুলো বাতিল হয়েছে যেগুলো বাংলাদেশকে পরিবর্তনের জন্য বড় ভূমিকা পালন করতে পারতো। এটাকে জাস্টিফিকেশন কেন আমাদের ভাইয়েরা দিচ্ছেন, এটা আমি খুবই দুঃখজনক আমার পক্ষ থেকে, আমার কাছে খুবই আনফরচুনেট যে একটা বাংলাদেশের জনরয় ঘাতী একটা জিনিস, যেটা জাস্টিসের সমস্যা হবে, মানে সব দিক দিয়ে একটা ক্ষতিকর একটা ল গুলোকে মানে ওগুলোকে ওনারা কিভাবে বাতিল করলো সেটা খুবই ডক্টর আতিক মুজাহিদ অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, অত্যন্ত চমৎকার বলেছেন জনাব রেজাউল করিম রনিও। খুবই প্রাণবন্ত এই আলোচনা, আমাদের দর্শকদের মধ্যে অনেকে অংশগ্রহণ করেছেন, সবাইকে আমি একটু ধন্যবাদ দিতে চাই। আমরা একটা অনুষ্ঠানটাকে আজকে একটু লম্বাও করেছি গত অনুষ্ঠানের মতোই, কারণ খুবই প্রাণবন্ত আলোচনাটা আমারই শুনতে উপভোগ করতে এবং দর্শকরাও অনেক উপভোগ করেছেন। আমরা আপনাদের দুজনেরই সাফল্য এবং সমৃদ্ধি এবং সুস্থতা কামনা করে আজকে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শক অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে।